আপনার মধ্যে থেকে মনুষ্যত্ব বোধ বলতে কিছুই নেই। না না ম্যাম, লাগবে না। আমি ঠিক আছি। আমার চেয়ে বেশি ক্লান্ত তো স্যার। আমি একাই করতে পারবো। হয়েছে, আপনাকে আর আমচাগিরি করতে হবে না। দেখি দেন, আমি সাহায্য করতেছি আপনাকে। তারপর মেঘ ও লিয়ান মিলে গাড়ির চাকা দুটি চেঞ্জ করে দিল। আদিত্য একবার হেল্প করতে চেয়েছিল কিন্তু মেঘ করতে দেয়নি। আদিত্যর চেহারা দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত। এত বড় একটা মিশন শেষ করা তো আর মুখের কথা নয়। নিন, হয়ে গেছে আপনার গাড়ির চাকা চেঞ্জ করা। এবার বাসায় গিয়ে রেস্ট নিন। আমি এখন যাই। তুমি এখন কই যাবা? না মানে জিজ্ঞেস করলাম এমনিতে আর কি। আজকে নানু ভাই তোমাকে বাসায় ডেকেছিল, গেলে না যে? আজকের প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, তাই সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। এখন বাড়ি ফিরবো। ও আচ্ছা, সাবধানে এসো। এরপর আদিত্য তার গাড়ি চলে গেল। লিয়ান সাথে করে গাড়ি নিয়ে এসেছিল, সেটাতে করে সেও চলে গেল। মেঘ তার বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যেতে গিয়ে দেখলো আদিত্য তার গাড়ির সামনের পার্ট খুলে কি যেন করছে। মেঘ আদিত্যর সামনে গিয়ে বাইকটি আবার ব্রেক করলো। হেলমেট খুলে তাকে জিজ্ঞাসা করলো, এখন আবার এখানে সঙের মতো দাঁড় হয়ে আছেন কেন? তুমি কি চোখে দেখতে পারছো না গাড়ি ঠিক করছি? আপনার এই খাটারা গাড়ির আবার কি হলো? তোমার কি মাথার সাথে চোখও নষ্ট? এই, কি বলেন আপনি? কেন, কানেও সমস্যা আছে নাকি? তুমি তো দেখি সম্পূর্ণ এক্সপায়ার আইটেম। ইস, তোমার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। এত সুন্দর হয়ে লাভ কি হলো? মাথা, চোখ, কান সব কিছু তো এক্সপায়ার। এবার আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন। আহ এই দাঁড়ান দাঁড়ান, কোনো কিছুর আওয়াজ শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে আপনার গাড়ি থেকে আসছে। ঠিক 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 ঠিক। মেঘ বাইক থেকে নেমে গাড়িটি ভালোভাবে চেক করতে লাগলো। গাড়ির নিচে তাকিয়ে দেখে একটি টাইম বোম লাগানো। টাইম প্রায় শেষের দিকে, জাস্ট 15 সেকেন্ড রয়েছে। এটা দেখে মেঘ আদিত্যকে তাড়াতাড়ি বাইকে উঠতে বলে বাইক স্টার্ট দিল। বাইকটি নিয়ে কিছু দূর যেতে না যেতে চোখের পলকে গাড়িটি ব্লাস্ট হয়ে গেল। নিস্তব্ধ পরিবেশে অনেকগুলো পাখির একসাথে আকাশে উড়ে যাওয়ার শব্দ শোনা গেল। আদিত্য এখনো বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। মেঘ ও আদিত্য পোড়া গাড়িটা থেকে কিছুটা দূরে বাইকের সাথে হেলান দিয়ে রাস্তায় বসে দেখছে আগুনে জ্বলতে থাকা গাড়িটাকে। এটা কি কারো ষড়যন্ত্র ছিল? হো মাই আল্লাহ! কি হলো, চুপ করে আছো কেন? ও বুঝছি, জীবনের প্রথম এরকম অভিজ্ঞতা, তাই শখটা নিতে পারোনি। মেঘ কিছু না বলে হুট করে আদিত্যকে জড়িয়ে ধরলো। মেঘের হৃৎপিণ্ড এত জোরে বিট করছে যে শব্দটা আদিত্য নিচে অনুভব করতে পারছে। আদিত্য বুঝতে পারলো মেঘ হয়তোবা প্রচুর ভয় পেয়েছে, তাই মেঘের পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো। রিল্যাক্স, দেখো তুমি আমি দুজনেই সুস্থ আছি। আল্লাহ তোমাকে ওসিলা করে আমাকে বাঁচিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। আদিত্যের কথায় মেঘ সম্বিত ফিরে পেল। চট করে আদিত্যকে ছেড়ে দিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি কখন আপনাকে জড়িয়ে ধরেছিলাম। আদিত্যকে ছেড়ে দিয়ে মেঘ মনে মনে বলল, রিল্যাক্স মেঘ, কিছু হয়নি। আদিত্য একদম ঠিক আছে, কিন্তু গাড়িতে বোম আসলো কিভাবে? হঠাৎ মাথায় কিছু একটা ক্যাচ করতেই মেঘ পাকা হাসলো। মনে মনে বলল, তুমি যদি চলো পাতায় পাতায়, তবে আমি চলি শিরায় শিরায়। জাস্ট ওয়েট অ্যান্ড সি, তোমার মৃত্যু দূত আসতেছে। এরপর মেঘ কারো কাছে কিছু একটা মেসেজ দিয়ে আদিত্যর দিকে তাকালো এবং বলল, প্রায় সন্ধ্যা নেমে আসতেছে। এখানে থাকা অনেক রিস্ক হয়ে যাবে আমাদের জন্য। আমাদের তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আদিত্য কিছু না বলে উঠে দাঁড়ালো। মেঘ উঠে বাইক স্টার্ট দিল। আদিত্য মেঘের পেছনে গিয়ে বসলো। এই ফার্স্ট কোনো মেয়ের বাইকের পেছনে বসলো। ভেতরে ভেতরে একটু অন্যরকম অনুভূতি হচ্ছে, কিন্তু আদিত্য সেটাকে পাত্তা দিল না। এখন তাদের বাসায় যাওয়াটা বেশি প্রয়োজন। আদিত্য বাইকে বসে মনে মনে ভাবতে লাগলো, আশিয়ানা যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন কেন জানি আমার বারবার মনে হচ্ছিল আমার সেই ছোট্ট কলিজাটা আমাকে জড়িয়ে ধরেছে। না না,
এখন তো ছোট্ট হবে না, সে এখন বড় হয়ে গিয়েছে। কত বড় হয়েছে? আশিয়ানা, জয়ী, সিনথিয়া এদের সমান হবে। কিন্তু একটা ব্যাপারে আমার খুব গোলমাল লাগতেছে। অন্যান্য মেয়েরা যখন আমার আশেপাশে থাকে আমার প্রচুর অসহ্য লাগে, কিন্তু আশিয়ানার সময় কেন এরকম হয় না? যখন ও আমার সাথে ঝগড়া করে তখন প্রচুর ভালো লাগা কাজ করে আমার মধ্যে। আজকে যখন জড়িয়ে ধরল, এক মুহূর্তের জন্য আমার পুরো পৃথিবীটা থমকে গিয়েছিল। কেন এই অনুভূতি হচ্ছে আমার? আশিয়ানা মেয়েটার সম্পর্কে সব খোঁজ নিতে হবে। এমনও তো হতে পারে আমি যাকে খুঁজছি সে আমার কাছে থেকেও অজানা হয়ে রয়েছে। আচ্ছা, তোমার বাবা মা কই থাকে? তুমি সব সময় তোমার গ্র্যান্ডপা ও গ্রানির কথা বলো, তোমার বাবা মার কথা একবারও বলতে শুনলাম না। অনেকক্ষণ ধরে নীরবতা চলছিল দুজনের মধ্যেই, তাই নীরবতা ভেঙে আদিত্যর আগে কথা বলল। নাই। মেঘের ছোট উত্তর। নাই মানে ঠিক বুঝলাম না। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এভাবে বসে থাকতে তো ভালো লাগতেছে না, চলো আমরা গল্প করি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি বাইক চালাচ্ছি। এটা আবার ভুলে যাওয়ার কি আছে? জানি তো তুমি বাইক চালাচ্ছ। ড্রাইভিংয়ের সময় কথা বলতে নেই, সেটা কি আপনি জানেন না? সেটাও জানি, কিন্তু এখন আশেপাশে কোনো গাড়ি নাই যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর তুমি যথেষ্ট সেফভাবে বাইক চালাচ্ছ, তাই দুজনে মিলে কথা বলাই যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমার ছোটবেলার কোনো মজার কাহিনী বলো তো। ছোটবেলার মজার কাহিনী বলতে সেরকম কিছু নাই, কিন্তু আমি একজনকে প্রচুর বিরক্ত করতাম। কিন্তু জানেন, সে না কখনো বিরক্ত হতো না। আর সবসময় আমাকে দেখাতো সে আমার প্রতি প্রচুর বিরক্ত, বাট সে জানতো না সে অভিমানে একদম কাঁচা। কে সে? আছে একজন, বাট আপনাকে বলবো না। কেন? আমাকে বললে কি সমস্যা? অনেক বেশি সমস্যা। কি হলো, চুপ হয়ে গেলেন কেন? ও বুঝছি, রাগ করেছেন। আচ্ছা, আপনাকে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। প্রমিস করুন যে কাউকে বলবেন না। আচ্ছা ঠিক আছে, যেহেতু কথা বলবেন ঠিক করে রেখেছেন, সেহেতু আমি আর কিছু বলতেছি না। ওকে, প্রমিস কাউকে বলবো না। এখন বলো কি অভিজ্ঞতা। আচ্ছা শুনুন, তখন আমার বয়স হবে 12 বছর। তো আমার না রাগ উঠে, আমি প্রচুর আইসক্রিম খাই। তাও কিন্তু সেটা চকলেট আইসক্রিম। তাছাড়া আমার অন্য কোনো ফ্লেভারের আইসক্রিম ভালো লাগে না। তখন বাংলাদেশে এসেছিলাম আমরা। তো কিছু একটা কারণে আমার প্রচুর রাগ উঠেছিল। সারাদিন কারোর সাথে কথা বলিনি, জাস্ট আইসক্রিম খেতেছিলাম। এভাবে আমার আইসক্রিম সব শেষ হয়ে গেছিল। আমি আইসক্রিম অনেক পছন্দ করি, তাই গ্র্যান্ডপা সব সময় আমার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে এসে রেখে দিত। সেদিন অনেকগুলো আইসক্রিম ছিল, কিন্তু আমি তো প্রায় দুপুর থেকে রাগ করেছিলাম। তাই তখন থেকে আইসক্রিম খাওয়া শুরু করেছি। রাত হতে হতে আমার আইসক্রিম সব শেষ, কিন্তু তখনও আমার রাগ কমেনি। তাই সিদ্ধান্ত নিলাম একা একা বাইরে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে এসে খাবো। কাউকে কোনো কিছু না বলে চুপচাপ বাইরে চলে গেলাম আইসক্রিম কিনতে। আইসক্রিম কিনে আসার সময় রাস্তা না পুরো ফাঁকা ছিল। তা আমি মনের সুখে আইসক্রিম খাচ্ছি আর বাসার পথে রওনা দিয়েছি। পথিমধ্যে দেখি দুটো কুকুর মারামারি করতেছিল। আমি ভাবলাম ওরা হয়তো বা ফ্রেন্ড ঝগড়া করছে ওদের মধ্যে, তাই আমি ভালো মনে ওদের কাছে গিয়ে ওদের মিল করে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু পচা কুকুরগুলো কি করলো জানেন? দুইজন ঝগড়া থামিয়ে দিয়ে আমার হাতে আইসক্রিমের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি তো দুনিয়াতে সব কিছু শেয়ার করতে পারলেও আমার আইসক্রিম আমি শেয়ার করব না কারোর সাথে। তাই কুকুর দুটোকে ভালোভাবে বুঝিয়ে বললাম যে এটা আমি তোমাদেরকে কোনোভাবেই দিতে পারবো না। তোমরা দুজন ব্রেকআপ থেকে আবার প্যাচ আপ করে নাও। তোমাদের ঝগড়ার কারণে অনেকের ঘুম নষ্ট হচ্ছে। অথচ কিন্তু ওই রাস্তায় কোনো বাড়ি ছিল না। কুকুরগুলো আমার কথা বুঝেছিল কি বোঝে নাই সেটা আমি জানি না, কিন্তু তাদের দিকে তাকিয়ে দেখলাম তারা দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকাতাকি করলো। তারপর একসাথে আমার উপর চিল্লিয়ে উঠল। আমি তো বেচারা ফেঁসে গেলাম মহা ফ্যাসাদে। ওদের দুজনের ঝগড়া থামানোর জন্য এসে দেখি ওরা আমার পেছনে লেগে পড়লো। ওরা দুজন একটু একটু করে আমার দিকে এগোতে শুরু করলো। ওদের হাবভাব সুবিধার মনে হচ্ছিল না, তাই আমি দৌড় শুরু করে দিলাম। ওই রাস্তা প্রায় 3 থেকে 4 বার চক্কর কেটেছিলাম আমি। দুটো কুকুর আমার পিছনে পড়েছিল আইসক্রিমের লোভে, কিন্তু আমি তো আইসক্রিম দিব না। জান চাইলে দিতাম, বাট আইসক্রিমের সাথে নো কম্প্রোমাইজ। দৌড়তে দৌড়তে যখন বাসার কাছে চলে আসি,
দেখি গ্র্যান্ডপা গেটের সামনে দাঁড়িয়ে আছে, হয়তো বা আমাকে খুঁজতে বের হচ্ছিল। আমি দৌড়ে গিয়ে গ্র্যান্ডপার পেছনে গিয়ে লুকালাম। কুকুর দুটো গ্র্যান্ডপার সামনে এসে দাঁড়া, আমার উপর চিল্লানো শুরু করেছে। গ্র্যান্ডপা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি ওনাকে সব খুলে বললাম। গ্র্যান্ডপা বলল, তা আইসক্রিমটা ওদেরকে দিয়ে দাও, আমি তোমার জন্য আরও অনেক আইসক্রিম নিয়ে আসবো। কিন্তু আমি তো নাছোড় বান্দা, আমি আইসক্রিম দিব না মানে দিব না। আইসক্রিম তো দেইনি, আবার নিজের মধ্যে প্রতিজ্ঞা করেছিলাম রাস্তাঘাটে যদি কখনো কুকুর মারামারি করে তাহলে তাদের থেকে 100 হাত দূরে থাকবো, তবুও তাদের কাছে যাব না। মেঘের কথা শুনে আদিত্য হাসতে হাসতে শেষ। কেউ কিভাবে এতটা আইসক্রিম পাগলি হতে পারে? ওর জায়গায় অন্য কেউ থাকলে তো আইসক্রিমটা দিয়ে সুন্দরভাবে চলে আসতো। হাসতে হাসতে আদিত্যর পেট খিল ধরে যাওয়ার উপক্রম। বহু কষ্টে নিজের হাসি কন্ট্রোল করে মেঘের দিকে তাকিয়ে দেখলো মেঘ বাইক থামিয়ে আদিত্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। খুব হাসি পাচ্ছে তাই না? সেদিন আমার আইসক্রিম বিসর্জন হতে হতে বেঁচেছিল, আর আপনার এখানে হাসি পাচ্ছে। হাসার কারণে আপনার শাস্তি হচ্ছে। এখান থেকে পায়ে হেঁটে বাসায় যাবেন, নামেন আমার বাইক থেকে। আদিত্য অসহায় চোখে মেঘের দিকে তাকিয়ে বলল, এভাবে অথই জলে আমাকে ফেলে দিয়ে চলে যাবা? এখান থেকে তো কোনো গাড়ি পাবো না। তো আমি কি করব? হাসার আগে মনে ছিল না আপনার? প্লিজ এই অধমের উপর একটু রহম করো। আচ্ছা, এক শর্তে রাজি হব আমি। কি শর্ত? সময় হলে বলবো শর্তের কথা, এখন আপাতত প্রমিস করুন, তখন শর্তে রাজি হবেন। ওকে, রাজি। কথায় আছে, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। শেষের কথাটি বিড়বিড় করে বলল। কিছু কি বললেন? না না, আমি আর বলবো না। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে কথাটি বলল। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। অনেক দিন ধরে কথাটি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি কথা বলেন। তুমি ইন্সপেক্টর রাজকে কিভাবে চিনো? এই ব্ল্যাক মাম্বা টিম যে সব নারীকে কানাডায় পাচার করেছিল, কানাডার সেনা কর্মীরা সেসব নারীদেরকে উদ্ধার করে। ওই নারীদেরকে বাংলাদেশে সেফভাবে নিয়ে যাওয়ার জন্য কিছু অফিসারকে পাঠানো হয়েছিল। তার মধ্যে ওই রাজও ছিল। কানাডায় থাকাকালীন তার সাথে আমার পরিচয় হয়। 2 দিন পর সে এসে আমাকে প্রপোজ করে। আমি তাকে সাথে সাথে রিজেক্ট করে দিই, কিন্তু সে নাছোড় বান্দার মতো পেছনে পড়ে থাকে। এরপর বাধ্য হয়ে আমি তার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি তার বউ আছে, আর তার বউ যথেষ্ট সুন্দরী। লাস্ট যেদিন তার সাথে আমার দেখা হয়েছিল সেদিন আমার সাথে সে মিসবিহেভ করে। সেদিন আমার সাথে আমার কিছু ফ্রেন্ডস ছিল, তারা তাকে অনেক মেরেছিল। দেন সে বাংলাদেশ ব্যাক করে। এত লেট করে বাংলাদেশে ব্যাক করার কারণ? এ বিষয়ে এটুকু জানতে পেরেছি যে রাজ ব্ল্যাক মাম্বা টিমের হয়ে কাজ করে। ও চেষ্টা করেছিল মেয়েগুলোকে আবার ওদের কাছে ফেরত পাঠানোর, তাই ভুজুং ভাজুং বুঝিয়ে দেরি করেছিল, কিন্তু ওর লাভের লাভ কিছু হয়নি। ডিপার্টমেন্ট জানে না ও ব্ল্যাক মাম্বার হয়ে কাজ করছে? হ্যাঁ, অনেকে জানে, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকার কারণে কিছু করতে পারছে না। এইবার আপনি আমাকে প্রশ্ন করবেন আমি এত কিছু কিভাবে জানি, তাই আগেই বলে দিচ্ছি। আমার একজন ক্লোজ ফ্রেন্ড আছে, আন্ডার কভার এজেন্ট, তার কাছেই এত কিছু জানতে পেরেছি। কথা বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে গেল। আপনার বাসায় এসে গেছে, নেমে পড়েন। আদিত্য এতক্ষণ মেঘের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। সামনে তাকিয়ে দেখে আসলেই তারা বাড়িতে চলে এসেছে। আদিত্য বাইক থেকে নেমে মেঘকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে গেল। আপাতত সে বড্ড ক্লান্ত। আজকে অনেক প্রেশার গিয়েছে তার উপর। মেঘ আর কিছু না বলে নিচের বিল্ডিং এর উদ্দেশ্যে চলে গেল। অন্ধকারে যে শুধু খারাপদের রাজত্ব তা কিন্তু নয়। কিছু ভালো মনের অধিকারীরা খারাপদের মুখোশের উন্মোচন করার জন্য এই অন্ধকারকেই কাজে লাগিয়ে নিজেদের কাজ সফল করে থাকে। এরকম অন্ধকার এক অন্ধকার রাতে দুজন মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। হয়তোবা আজ কারো মুখোশ উন্মোচন হবে, অথবা আরো রহস্যের বেড়াজালে আবদ্ধ হবে কেউ। দেখা যাক সৃষ্টিকর্তা কার প্রতি সহায় হয় আজ। অন্ধকার রাতে একটা গোডাউনে দুজন ব্যক্তি পানির জন্য করুণ আর্তনাদ করছে, কিন্তু তাদের সামনের লোকগুলোর মনে হয়তোবা মায়া দয়া নেই। তারই মধ্যে একজন ব্যক্তি বুট জুতোর খটখট শব্দ তুলে গোডাউনের ভেতরে প্রবেশ করলো। তাকে দেখে সামনে থাকা লোকগুলো শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। একজন ব্যক্তি একটা চেয়ার থেকে আগন্তুকের সম্মুখে রাখলো।
নিঃশব্দে চেয়ারে বসে থাকা পাশে থাকা লোকটিকে কিছু ইশারা করতেই সে বাহিরে গিয়ে এক বালতি পানি নিয়ে এসে সামনে থাকা তৃষ্ণার্ত ব্যক্তি দুজনের দিকে মারল। কিছুক্ষণের মধ্যেই ব্যক্তি দুজন অর্ধ চেতনা থেকে সজ্ঞানে আসলো। পিট পিট চোখের সামনে তাকাতেই দেখলো একজন কালো হুডি পরা আগন্তুক তাদের সামনে বসে। মুখে মাস্ক ছিল বিধায় চেহারা দেখতে পেল না। রুমের হালকা আলো ও ঝাপসা চোখের কারণে বডি স্ট্রাকচার দেখে ঠিক ঠাউর করতে পারল না আগন্তুকটি ছেলে না মেয়ে। হঠাৎ একটি রোবোটিক আওয়াজ কানে এলে ধ্যান ভাঙল দুজনের। কি খবর মিস্টার রাজ ও মিস্টার লিয়ান? আমার লোকগুলো ঠিকমতো খাতির যত্ন করেছে তো? অবশ্য আপনাদের দেখে বোঝা যাচ্ছে মোটামুটি ভালো মতো খাতির করেছে সবাই। তুমি কে? আমাদেরকে এভাবে টর্চার করার কারণ কি? আমরা ব্ল্যাক মাম্বা টিমের ভবিষ্যৎ লিডার। একবার যদি বস জানতে পারে তোমরা আমাদেরকে কিডন্যাপ করেছো তাহলে তোমাদের সবাইকে এসিডে চুবিয়ে মেরে ফেলবে। কেউ তোমাদের লাশটি খুঁজে পাবে না। নিজেদের ভালো চাইলে আমাদেরকে ছেড়ে দাও। লিয়ানের কথা শুনে আগন্তুক সহ উপস্থিত সকলে হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এরই মধ্যে একজন লোক বলে উঠল, তোদের কি মনে হয় তোদের সম্পর্কে না জেনেই বস তোদেরকে তুলে নিয়ে এসেছে? আর নির্ভয় বালকের বস তোদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানে। তোদের চিন্তা ভাবনা যেখানে শেষ হয় আমাদের বসের সেখান থেকে শুরু হয়। স্টপ গাইস, এখন থেকে ওদেরকে জামাই আদর করবে। সপ্তাহে 1 গ্লাস পানি ও একটি শুকনো রুটি। আর তাছাড়া প্রতিদিন নতুন নতুন আদর তো রয়েছে। বুঝতে পেরেছো সবাই? অতঃপর আগন্তুকটি যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। এক নতুন সূর্য, এক নতুন ভোর, কিছু না পাওয়া হাহাকার, কিছু পাওয়ার প্রাপ্তি। কয়েকটি মানুষের ভেতরে কিছু না পাওয়ার হাহাকার রয়ে গেছে, আর কিছু মানুষের মুখে বিজয়ের হাসি। চৌধুরী বাড়ি ও খান বাড়ি আজ নিস্তব্ধ শান্তপুরী। আজকের এই দিনে তাদের বাড়ির এক টুকরো সুখ হারিয়ে গিয়েছিল। সবার চেহারায় দুঃখের ছাপ, শুধু 4 জন ব্যক্তি ব্যতীত, যারা সে হারিয়ে যাওয়া সুখের সবচেয়ে কাছের মানুষ। আরিফ চৌধুরী, আয়েশা বেগম ও লিজা চৌধুরী। আরেকজন রয়েছে, সে আপাতত মুখোশের আড়ালে রয়ে গেছে। এখনো কেউ এই রহস্যের উদ্ঘাটন করতে পারেনি যে নিচের বাবা মা বোন হয়ে কিভাবে তারা এতটা নির্লিপ্ত। তারা কি আসলে মানুষের কাতারে পড়ে? বাবার বোনের কথা না হয় বাদই দিলাম, কিন্তু মা, তার নারী ছেঁড়া ধনের প্রতি একটুকু মায়া নেই কেন? এই রহস্য আজও রহস্যই রয়ে গেল। কোনোদিনও কি এই রহস্যের উপর থেকে পর্দা সরবে? হয়তো বা হ্যাঁ, হয়তো বা না। ক্যান্টিনে আরাপ, আদিত্য, সোহান, মারুফ, লিজা, কেয়া, জয়ী, সিনথিয়া বসে আছে। এরই মধ্যে সোহান বলে উঠল, জানি না ভাইয়া, আজকে সকালে ফোন দিয়েছিলাম, রিসিভ করেনি। আজকে ওরা কেউ আসেনি? আচ্ছা, স্বপ্না আপু কোথায়? ও আপাতত ওর বফের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। ওদের কথার মধ্যে একটি ছেলে হাঁপাতে হাঁপাতে এসে আদিত্যর সামনে দাঁড়ালো। আরে আশিক, কি হয়েছে তোর? কুকুর দৌড়ানি দিয়েছে নাকি? না ভাই, পুকুর পাড়ের ওই দিক একটা মেয়ে চাবুক দিয়ে রিকবাইকে কুত্তার মতো মারছে। আশিকের কথা শুনে সবাই হতভম্ব একসাথে বলে উঠল, জি ভাই, মেয়েটি রণচণ্ডী রূপ ধারণ করেছে। যে রিকবাইকে বাজানোর জন্য এগোচ্ছে তাকেই চাবুক দিয়ে ধরাশায়ী করছে। তো এখন আমরা কি করতে পারি? কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। রিক হয়তো ওর ফল পাচ্ছে। এখন আমাদের কি কাজ? আদিত্যের নির্লিপ্ত কথা শুনে আশিক নামের ছেলেটা আরো উত্তেজিত কণ্ঠে বলল, ভাই, যেই মেয়েটা মারতেছে তার এই আপার সাথে প্রায় দেখা হয়, তাই মেহমাদ স্যার জলদি আপনাকে ওই জায়গায় যেতে বলেছে। আশিকের কথা শুনে জয়ী মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ, আজ অ্যাশের হাত থেকে রিক ভাইয়াকে কেউ বাঁচাতে পারবে না। এ কথা বলে কাউকে ফোন লাগাতে লাগলো। পুকুর পাড়ে উদ্দেশ্যে দৌড় দিল। জয়ের পেছনে পেছনে সকল পুকুর পাড়ে উদ্দেশ্য যেতে লাগলো।
পুকুর পাড়ে গিয়ে দেখে আশিয়ানা আকাশ, নীল ও রিককে একসাথে চাবুক দিয়ে মারছে।